কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। উদ্ধার ভূখণ্ডে সীমানা পিলার বসানো হবে রোববার। পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছিল এসব জমি। দীর্ঘদিন পর সীমানা জটিলতা কাটার স্বস্তি ফিরেছে স্থানীয়দের। দৌলতপুরের ৪০ সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদের জলাঙ্গি এলাকা। পদ্মার ভাঙনের জেরে শূন্যরেখায় ভূখণ্ড নিয়ে জটিলতায় দীর্ঘদিন ধরে দুদেশের সীমান্তের বিস্তৃত এলাকা ছিল অরক্ষিত। এ নিয়ে গত সেপ্টেম্বরে বিজিবি বিএসএফ বৈঠকের পর যৌথ জরিপে ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা পায় বাংলাদেশ। বিজিবি সাদা নিশানা টাঙিয়ে তা দখলে রেখেছে। এলাকাবাসীর দাবি, নিজেদের ভূখণ্ড হওয়া সত্ত্বেও সেখানে যেতে বা চাষাবাদের সুযোগ পাচ্ছেন না তারা। বহুত জমি, ভারতের জমি, বাংলাদেশের জমি বহুত হারিয়েছিল নদীতে। ওরাও জমি পাইছে, আমরাও পাইছি। বিজিবি বিএসএফ সমন্বয়কারী ওরা হচ্ছে আমাদের পিলার বসাই দেবে। আবাদ করতে গেলে আমাদের বাধা দেয়। তো আমরা যদিও জমিগুলা সুফল পাই যেতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো। তবে অপেক্ষার অবসান ঘটেছে এবার। আগামী ১৯ জানুয়ারি রোববার সীমানা পিলার স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক দখলে আসবে বাংলাদেশের। সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী ১৯শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী ৬টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান ঘটল। দুই দেশের যৌথ জরিপ অনুযায়ী ভারতের অংশে যুক্ত হয়েছে ৪০ একর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি মিছিল শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়িদের দাবি আদায় আন্দোলন দমনপীড়ন করে বন্ধ করার চেষ্টা করছে সরকার। দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাঙামাটিতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে শহরের জিমনেশিয়াম এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। সরকার সরকার পতনের পর এমন বৈষম্য বাংলাদেশ চায়নি। আমরা বৈষম্যহীন একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়, কেননা আমরাই আদিবাসী, সেই প্রমাণ আমাদের আছে। আমরা সেই যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য সংস্কৃতি পালন করে এসেছি। খাগড়াছড়িতে বেড়েছে শীতজনিত রোগ ব্যাধির প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত ২ সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের সাথে খাগড়াছড়িতে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক ৪ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্টের মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে। এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই। এক্সরে করাইছি, তারপরে কাশিটা একটু বেড়ে গেছে আর কি। হাসপাতালের দেয়া তথ্যে চলতি মাসের ১৫ দিনে ঠান্ডাজনিত নানা রোগে মারা গেছে ৯ শিশু। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। ১৫ তারিখ পর্যন্ত আমাদের শিশু ওয়ার্ডে এখানে ৯টা বাচ্চা মারা গেছে। তার ভিতর ৩ জন ছিল নিউমোনিয়া ঠান্ডাজনিত, আর বাকিগুলো অন্যান্য আদার্স কেসের জন্য মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি। এই অবস্থায় শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি জটিলতা বাড়ার আগে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। শিশুদের ক্ষেত্রে শীতে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। নিউমোনিয়া হয়, পাশাপাশি হাঁপানির রোগ থাকলে অ্যাজমার সমস্যা বেড়ে যায়। তো আমাদের পরামর্শ থাকবে, শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয়। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে অর্ধ শতাধিক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, গত 2 সপ্তাহে 9 জন শিশু শীতজনিত রোগে মারা গেছে। এখন পর্যন্ত সবশেষ অবস্থা নিয়ে জানাবেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে কিনা, আর পরিস্থিতি কি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা রয়েছে কিনা? দেখুন, এখানে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে যে বিষয়টা আমাকে জানানো হয়েছে, যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই কিন্তু দুর্গম এলাকার শিশু, বিশেষ করে যে সমস্ত জেলা সদর বা উপজেলা সদর থেকে একটু ভিতরে, সেখানে আসলে শীতের প্রকোপটা অনেকটাই বেশি, যে কারণে আসলে আক্রান্তর পরিমাণও বেশি। আমরা দেখেছি এর আগেও হাসপাতালে যে 15 শয্যার বেড রয়েছে, এটার কিন্তু দ্বিগুণের বেশি কিন্তু রোগী আসছে তারা সেবা নেওয়ার জন্য। কিন্তু একই সাথে বহির্বিভাগে 200 থেকে 300 প্রতিদিন কিন্তু তারা আউটডোরে রোগীরা কিন্তু সেবা নিচ্ছে। কিন্তু সে তুলনায় রোগীদের পক্ষ থেকে যে অভিযোগ, আসলে ঘন্টার পর ঘন্টা তাদের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এবং জনবল সংকটের কারণে চিকিৎসকরাও তারাও কিন্তু স্বীকার করেছে তাদের যে সেবা দিতে সেটা হিমশিম খাচ্ছে। এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে আমরা যে চিত্রটা দেখেছি, সেখানে গত 15 দিনে প্রায় 9 জন শিশু তারা মারা গেছেন, এবং এর মধ্যে 3 জনই শুধুমাত্র নিউমোনিয়াতে, বাকিরা কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সে জায়গা থেকে সিভিল সার্জনের পক্ষ থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে অভিভাবকদের সর্বোচ্চ সচেতনতার তারা অনুরোধ করেছে, বিশেষ করে যাতে শিশুরা কোনো রাতে শীতে আক্রান্ত না হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু তিনি অভিভাবকদের অনুরোধ করেছে, বিশেষ করে শিশুরা যাতে ধোঁয়া বা ধুলোর আক্রান্ত না হয়। একই সাথে তারা যাতে সবসময় শিশুদেরকে স্নান করানোর ক্ষেত্রে যাতে গরম পানি ব্যবহার করে, একই সাথে শিশুদের যত্নের জন্য বাড়তি গরম কাপড় দিয়ে তাদেরকে মুড়িয়ে রাখে, সে ধরনের পরামর্শগুলো দিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেছে, যে আসলে আক্রান্ত হওয়ার সাথে সাথে শিক্ষার্থী যারা শিশু রয়েছে, বিশেষ করে তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম, তাদেরকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে দ্রুত সময়ে তাদেরকে ভর্তি করার জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শীতজনিত রোগের প্রকোপ নিয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। গতরাতে উপজেলার গাছের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 2টার দিকে মোংলা থেকে পেড়িখালী এলাকায় যাওয়ার পথে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দিদার মোল্লা ও শ্রমিক রোকন উদ্দিন। পরে আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। জামায়াত ক্ষমতায় আসলে নারীরা কর্মক্ষেত্রে সম্মান ও নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, দেশ গঠনেও ভূমিকা রাখবেন নারীরা। ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, ন্যায় ও সাম্যের বাংলাদেশ জাতিকে উপহার দেবে জামায়াত। সমাবেশে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী জেলার আমির সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলাকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনকে কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু লড়াই ছেড়ে দেব না। সর্বাধুনিক উপায়ে খাদ্য সংরক্ষণের জন্য বরিশালে স্টিল রাইস সাইলোর নির্মাণ শেষে এখন উদ্বোধনের অপেক্ষা। সংরক্ষণাগারটিতে 3 বছরের জন্য সংরক্ষণ করা যাবে 48,000 মেট্রিক টন চাল, যা দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হবে। 2021 সালের জুনে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ। এরই মধ্যে শুরু হয়েছে সাইলোর পরীক্ষামূলক কার্যক্রম। এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। বরিশাল নগরীর 30 গোডাউন এলাকায় নির্মিত সাইলোর 16টি বিনে সংরক্ষণ করা যাবে 48,000 মেট্রিক টন চাল। বিভাগের 6 জেলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দীর্ঘদিন মজুত রাখার উপযোগী আধুনিক খাদ্য সংরক্ষণাগার এটি। সাইলোর আমাদের 3 বছরের কাজের সমাপ্তি ঘটেছে। এখানে টোটাল কাজের আমাদের আর কোনো অংশই বাকি নাই।
এখন আমাদের কিছু অনুমতিগত কারণে আমাদের এখানে উদ্বোধনের কাজটা কিছুটা বিলম্বিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে সাইলো থেকে সহজেই সংরক্ষিত খাদ্য দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যাবে। আর সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় এটি চালাতে জনবল লাগবে সর্বোচ্চ 50 জন। চালের যে জাহাজটা সেটা আমাদের কীর্তনখোলা নদীতে আমাদের জেটি আছে, জেটিতে এসে ঘাট করবে, সে কনভেয়ার হয়ে সম্পূর্ণ চালগুলো একদম আমাদের সাইলো ভিতরে এসে পড়বে, ওই জায়গায় গুদামজাত করা হবে। এখানে আমার ব্যাগিং মেশিন আছে 4টা আর প্যাকিং মেশিন আছে 6টা। তো এই 6টা মেশিনারিতে আমরা ঘন্টায় প্রায় 176 টন পার আওয়ার প্রোডাকশন দিতে পারবো। 2023 সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও নকশা বাস্তবায়নগত ত্রুটির সংশোধন করে নির্মাণ করতে গিয়ে কিছুটা দেরি হয়েছে বলে দাবি প্রকৌশলীদের। আমাদের এখানে মূলত কিছু ডিজাইনে নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যেটা আমাদের ব্রাঞ্চ থেকে ডিজাইনটা করা ছিল। চেইন কনভেয়ারের কারণে কিছু এলাকার লোকজনের সুবিধার্থে কিছু আমরা একটু বিলম্ব হয়েছি। সাইলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বাধুনিক সব ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দ্বারা আমাদের প্রতিটা স্ট্রাকচারে একটা করে ফায়ার সেফটির ব্যবস্থা আছে। যে কোনো মুহূর্তে যদি কোনো রকমের ফামাস বা ধোঁয়া আসে, ধোঁয়া হলেই আমাদের অ্যালার্ম সেফটির দ্বারা আমাদেরকে জানানো হবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে আধুনিক এই খাদ্য সংরক্ষণাগার। এতে খরচ হয়েছে 332 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। সকালে হিলি বাজার ও চারমাথা মোড়ে ডিলারের মাধ্যমে এই চাল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। 30 টাকা কেজি দরে একজন সর্বোচ্চ 5 কেজি করে চাল কিনতে পারবেন। খাদ্য অধিদপ্তর পরিচালিত 2টি পয়েন্টে 2 টন চাল মানুষের মাঝে বিক্রয় করা হবে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিক্রয় কার্যক্রম চলবে। কম দামে চাল পেয়ে খুশি স্বল্প আয়ের লোকজন। ফরিদপুর বাস টার্মিনালে সাদ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শহরের নতুন বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। বাসের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস জানান, রাতে মাগুরা থেকে বাস নিয়ে ফরিদপুরে আসেন। পরে গাড়িতে তেল ভরে টার্মিনালে পার্কিং করে রাখা হয়। কিছুক্ষণ পর হঠাৎ আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাসের ভেতরের সব পুড়ে ছাই হয়ে গেছে। চাঁদপুরে গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা, এতে ব্যাহত হচ্ছে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজকর্ম। গ্যাস সংকটে ভোগান্তির শিকার হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মহিবুর রহমান বলেন, শহরের 23,000 গ্রাহক গ্যাস ব্যবহার করছেন। এছাড়া একটি বিদ্যুৎ কেন্দ্র ও 6টি সিএনজি পাম্প রয়েছে চাঁদপুরে। সরবরাহ সংকটে শীত মৌসুমে ভোগান্তি বেড়েছে। যে আমাদের এই অঞ্চলে গ্যাসের চাপ অনেক কম। এই মাসের শুরু থেকেই 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অনেক কম। যেখানে আমাদের রান্না 1 ঘন্টা হয়ে যায়, সেখানে 3-4 ঘন্টা রান্না হয় না। সকালে বাচ্চাদের ফেনীতে হয়ে গেল দেশি বিদেশি বিড়াল প্রদর্শনী ও র্যাম্প শো। বুধবার শহরের মিড টাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই আয়োজন। ফেনী অ্যানিম্যাল লাভার্সের আয়োজনে অর্ধশতাধিক বিড়াল আনা হয়, নানাভাবে সাজিয়ে উপস্থাপন করা হয় দর্শকদের সামনে। ছিল বিনামূল্যে বিড়ালের চিকিৎসা, রাফেল ড্র ও পুরস্কারের আয়োজন। এমন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি বিড়াল প্রেমীরা। এই ধরনের আয়োজন বিড়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়াবে বলছেন আয়োজকরা। গাজীপুরে হয়ে গেল দিনব্যাপী চাকরি মেলা। সকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাস মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। মেলায় ওয়ালটন, মেঘনা গ্রুপ সহ 44টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে মেলা প্রাঙ্গণে ভিড় করেন চাকরি প্রার্থীরা। তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চাকরি মেলায় তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আয়োজকরা জানান, জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হবে। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।